কেমন আছো তোমরা? আমরা কয়েকজন মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ, ডি এবং এইচ ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিতে চাও তোমাদের জন্য আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সকল টপিকস থেকে অনেক বেশি বেশি প্রশ্ন আসে সেসব বিষয় নিয়ে আলোচনা করব এবং সেইগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আমি তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর। আমি আজকে কেমিস্ট্রির প্রথম অধ্যায়, ফার্স্ট পার্টের যে প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সেটা নিয়ে আলোচনা করব। দেখো, যখন আমরা ল্যাবরেটরিতে প্রবেশ করব, শুরুতে ল্যাবরেটরিতে প্রবেশ করার ক্ষেত্রে আমরা শুরুতে কী করি? আমরা শুরুতে অ্যাপ্রন পরে প্রবেশ করি। কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখবা, আমরা যে অ্যাপ্রনটা পরিধান করি এই অ্যাপ্রনটা অবশ্যই আমাদের সাদা কাপড়, সুতি কাপড়ের হইলে ভালো হয়। কখনো আমরা সিনথেটিক কাপড় ইউজ করব না। তার কারণ যদি আমরা সিনথেটিক কাপড় ইউজ করি, দেখা যায় যে এই সিনথেটিক কাপড় দাহ্য, তার মানে সেখানে সামান্য আগুন লাগলেই মনে করো যে সেটা পুড়ে যাবে। তাহলে যেহেতু ওটা অনেক বেশি দাহ্য, সেহেতু আমরা সিনথেটিক কাপড় ইউজ করতে পারবো না। তারপরে ল্যাবরেটরিতে যখন আমি প্রবেশ করব, প্রবেশের পরে আমার তো বিভিন্ন কেমিক্যাল নিয়ে কাজ করতে হবে। তাহলে বিভিন্ন কেমিক্যাল নিয়ে যদি আমাকে কাজ করতে হয়, তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে? গ্লাভস পরিধান করতে হবে, মাস্ক পরতে হবে, এমনকি আমাদের গগলস লাগাইতে হবে, যেটাকে আমরা নিরাপদ চশমা বলি। এখন আমি আজকে তোমাদের ইউনিভার্সিটিতে আসার মতো কিছু গ্লাভস নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমরা সর্বপ্রথম যেটা জানবো সেটা নাইট্রাইল গ্লাভস। নাইট্রাইল গ্লাভস কি? নাইট্রাইল গ্লাভসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা ইজিলি ব্যবহার করতে পারি। কেন পারি জানো? তার কারণ নাইট্রাইল গ্লাভসে কোনো প্রোটিন থাকে না। এখন প্রশ্ন ভাইয়া, যদি প্রোটিন থাকে তাহলে কি সমস্যা? দেখো, যদি কোনো গ্লাভসে প্রোটিন থাকে, প্রোটিন থাকা মানে ওই গ্লাভসটা যখন তুমি ব্যবহার করবা তখন তোমার অ্যালার্জি সৃষ্টি হবে। তাহলে অবশ্যই সেটা তোমার জন্য নিরাপদ না। এজন্য আমরা চাইলে নাইট্রাইল গ্লাভসটা ইউজ করব না ল্যাবরেটরিতে। তারপরে দেখো যেটা আছে সেটা জিটেক্স। দেখো, জিটেক্সটা কি? জিটেক্সটা তাপ কুপরিবাহী। মানে তুমি আগুনের সাথে, মানে মনে করো যে তুমি কোনো পদার্থকে তুমি আগুনে ধরবা, কিংবা তুমি গরম কোনো কিছুকে ধরতে চাও, সেক্ষেত্রে তুমি জিটেক্স ইউজ করতে পারো। কেন? কারণ জিটেক্স তাপ কুপরিবাহী, তার মানে সেটা তাপ নিতে পারবে না, যার কারণে তুমি নিরাপদ থাকবা। এখন এই জিটেক্সের আগে আমরা ব্যবহার করতাম অ্যাসবেস্টস। এই অ্যাসবেস্টসের বিকল্প হিসাবে আমরা ব্যবহার করি এখন জিটেক্স। এখন প্রশ্ন ভাই, অ্যাসবেস্টস আগে ছিল তখন কি সমস্যা ছিল? দেখো, অ্যাসবেস্টসে বিজ্ঞানীরা বা আমাদের যে গবেষকরা বলবো, আমাদের গবেষকরা ওখান থেকে বুঝতে পারছে যে অ্যাসবেস্টসে ক্যান্সার সৃষ্টিকারী এক ধরনের কণা, এই জিনিস পাওয়া গেছে, যার কারণে আমাদের নিশ্চয়ই অ্যাসবেস্টস তাহলে আমাদের জন্য ব্যবহার করা নিরাপদ না। এজন্য আমরা ব্যবহার করি জিটেক্স। তার পরবর্তীতে আরেকটা ইম্পর্টেন্ট গ্লাভস আছে, সেটা ল্যাটেক্স। ল্যাটেক্স কি? ল্যাটেক্সে সাধারণত প্রোটিন থাকে, আর এই ল্যাটেক্সে প্রোটিন থাকার কারণে আমরা যদি ওটা ব্যবহার করি তাহলে আমাদের শরীরে অ্যালার্জি তৈরি হবে। এই অ্যালার্জি তৈরি হওয়া মানে কি? সেটা আমাদের শরীরের জন্য নিরাপদ না। এজন্য আমরা ল্যাটেক্স ব্যবহার করব না। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে আমাদের এই যে বিভিন্ন ধরনের গ্লাভস আছে, তার মধ্যে নাইট্রাইল গ্লাভসটা অনেক বেশি আমাদের জন্য উপযোগী। তার কারণ দেখো, সেখানে কোনো প্রোটিন থাকতেছে না। এখন আমরা ল্যাবরেটরিতে প্রবেশ করলাম। তারপরে এখন তো আমি যখন বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে কাজ করব, তখন সেটা আমি বিভিন্ন ধরনের কাঁচের জিনিসে নেব। সেটা হতে পারে বুরেট, সেটা হতে পারে পিপেট, সেটা হতে পারে কনিক্যাল ফ্লাস্ক, সেটা হতে পারে আইসোমেট্রিক ফ্লাস্ক। তাহলে এই যে কাঁচের যে জিনিসগুলো তৈরি করা, এটা কি দিয়ে তৈরি করা সেটা আমাদের অবশ্যই জানা জরুরি। দেখো, গ্লাস আমরা দুই প্রকার, একটা সফট গ্লাস আর একটা পাইরেক্স গ্লাস। সফট গ্লাসটা কি নিয়ে তৈরি হয়? সফট গ্লাসটা সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণে যেটা তৈরি হয় আমরা সেটাকে বলবো সফট গ্লাস। আর জিঙ্ক অক্সাইড ও বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ দিয়ে যেটা তৈরি হয় আমরা সেটাকে বলবো পাইরেক্স গ্লাস। এখন আমরা ল্যাবরেটরিতে সব কিছু নিয়েই কাজ করলাম। কাজ করার পরে দেখো, ওই গ্লাস যে সামগ্রীগুলো আমরা ব্যবহার করছি ওইগুলো যদি আমরা পরিষ্কার না করি, তাহলে পরবর্তীতে যখন আমি নতুন কোনো এক্সপেরিমেন্ট করব, সেক্ষেত্রে আমি যে এক্সপেরিমেন্টগুলো করছি এর কিছু কিছু কণা বা এই কেমিক্যাল ওই কাঁচের গায়ে লেগে থাকবে।
যার কারণে পরবর্তীতে আমি যে রিয়াকশানটা করব বা যে এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্টের সঠিক মানটা আসবে না। এজন্য আমাদের কি করতে হবে? এজন্য হচ্ছে আমাদের এই গ্লাস সামগ্রীগুলোকে পরিষ্কার করে রাখতে হবে। আর এই গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য আমরা কি কি জিনিস ব্যবহার করতে পারি চলো আমরা দেখে নিই। প্রথম হচ্ছে আমরা ব্যবহার করতে পারি ক্রোমিক অ্যাসিডের একটা মিশ্রণ। তারপরে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অ্যাসিটন। তারপরে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ইথার। এইখান থেকে আমাদের জাহাঙ্গীরনগর 15-16 সালে একটা কোশ্চেন আসছিল। কোশ্চেনটা কী ছিল দেখো, কোন পদার্থ কাঁচের পাত্রকে ক্ষয় করে? মানে মেন কথা হচ্ছে তুমি যে কাঁচের পাত্রে রাখবা এই সব পদার্থ তো রাখতে পারবা না। এখন কোন জিনিসটা রাখতে পারবা না, এখানে প্রথম ছিল হচ্ছে অ্যাকুয়া রিজিয়া, 2 নাম্বার ছিল হচ্ছে H3PO4, তারপর ছিল HF, তারপরে ছিল HCl। দেখো আমরা কাঁচের পাত্রে HFকে রাখতে পারি না। কেন পারি না? তার কারণ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। তুমি জানো যে ফ্লোরিন হচ্ছে অত্যাধিক তড়িৎ ঋণাত্মক একটা মৌল, আমরা এটা জানি। এই হাইড্রোজেন ফ্লোরাইড পরবর্তীতে সিলিকন ডাইঅক্সাইড যে কাঁচ এর সাথে রিয়াকশন করে তৈরি করে H2SiF6, যেটাকে আমরা বলি হাইড্রোফ্লোরোসিলিসিস, একটা অ্যাসিড তৈরি হয়, যার কারণে আমরা হচ্ছে HF রাখতে পারি না। শুধু তাই না, কাঁচের উপরে বিভিন্ন ধরনের খোদাই করা দেখতে পাও না? কাঁচের উপরে যে খোদাই করা হয়, যে নকশা করা হয়, সেই নকশাটা অ্যাকচুয়ালি করা হয় হচ্ছে HF ব্যবহার করে। তার কারণ HF হচ্ছে কাঁচ পাত্রকে ক্ষয় করে, এজন্য আমরা খোদাই করার জন্য HFকে ব্যবহার করি। দেখো আমরা হচ্ছে এখন কেমিস্ট্রি ল্যাবে যে হচ্ছে আমরা যে পদার্থগুলো ব্যবহার করব, যে কেমিক্যালগুলো ব্যবহার করব, তাহলে সেটা হচ্ছে একটা ভর নিতে হবে। সেগুলোর ভর নির্ণয় করে হচ্ছে আমরা সেগুলো ব্যবহার করি, যে কোন প্রোডাক্ট কতটুকু উৎপন্ন করতে গেলে আমাকে কি কতটুকু নিতে হয় সেগুলো হচ্ছে আমরা হিসাব করি। এখন দেখো মেন কথা হচ্ছে আমরা এই যে ভর নির্ণয় করি, নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন ধরনের ব্যালেন্স ব্যবহার করি। সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ একটা ব্যালেন্স নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল ব্যালেন্সের ক্ষেত্রে খেয়াল করো, এইখানে তুমি দুইটা জিনিস পাচ্ছ, একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স আর একটা হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্স। এখন এই সার্টোরিয়াস ব্যালেন্সটা কি খেয়াল করো, যখন আমরা একটা রাইডার ব্যবহার করি সেই রাইডারে টোটাল দাগ থাকে হচ্ছে 100টা। তার মানে বিষয়টা খেয়াল করো, দাগ এইখান থেকে টোটাল 100 দাগ থাকবে। এই 100 দাগের মধ্যে যদি তোমার 0 মাঝে থাকে তাহলে দেখো এই ডান সাইডেও 50টা দাগ আঁকা থাকবে, 50টা, বাম সাইডেও ঠিক 50টা দাগ আঁকা থাকবে। তাহলে টোটাল মিলে কত হচ্ছে? 100 হচ্ছে। আবার খেয়াল করো তুমি পল বুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, পল বুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে এইখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে টোটাল 100 দাগ আঁকা থাকে। এই 100 দাগাঙ্কনের মধ্য থেকে হয় 0টা একবারে সবার হচ্ছে বামে থাকবে, তাহলে এই দিকে কত থাকবে? 100টা দাগ থাকবে, অথবা 0টা সবার ডানে থাকবে, তাহলে এই দিকে কয়টা দাগ থাকবে? 100টা দাগ থাকবে। এটা হচ্ছে মেইনলি 2 ধরনের ব্যালেন্স। এখন সার্টোরিয়াস ব্যালেন্সে যেটা হয় 0টা মধ্যখানে থাকে, আমার ডান সাইডে বাম সাইডে 50টা করে দাগ থাকে। আর পল বুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে ডান সাইডে অথবা বাম সাইডে যে কোনো একদিকে 0 থাকে, বাদ বাকি দিকে 100টা করে দাগাঙ্কন করা থাকে। এখন সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে যে ম্যাথটা আসে সেটা হচ্ছে তোমার রাইডার ধ্রুবকের মানটা নির্ণয় করতে বলে। এখন বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের বিশ্লেষণ করে বা সেগুলো ভর পরিমাপ করে তারা রাইডার ধ্রুবকের একটা সুনির্দিষ্ট মান তারা হচ্ছে আমাদেরকে দেখায়। সেই রাইডার ধ্রুবকটা তারা কিভাবে বের করে দেখো, রাইডার ধ্রুবক ইকুয়ালস টু আমরা কোন ব্যালেন্সটা ব্যবহার করব সেইটার উপর ডিপেন্ড করে। যদি আমরা পল বুঙ্গি ব্যালেন্স ব্যবহার করি তাহলে পল বুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে, আচ্ছা আমি হচ্ছে যেহেতু সার্টোরিয়াস ব্যালেন্সের এইখানে হচ্ছে এটা অঙ্কন করছি বা লিখছি, সেটা আমি সার্টোরিয়াসটা দেখাই। সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে তোমার উপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে তোমার টোটাল রাইডারের ভর, এখানে নেব হচ্ছে রাইডারের ভর, আর নিচে নেব হচ্ছে মোট দাগাঙ্কন সংখ্যা, মোট দাগ সংখ্যা। আর যদি হচ্ছে আমরা পল বুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে নেব, দেখো আমরা হিসাব করব পল বুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবকটা কি আসবে,
পল বুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবকটা আসবে, রাইডার ধ্রুবক ইকুয়ালস টু রাইডারের ভর, এখানে 2 গুণ রাইডারের ভর ভাগ মোট দাগ সংখ্যা। এটা হচ্ছে আমরা হিসাব করব। তাহলে দেখো রাইডার ধ্রুবকের ক্ষেত্রে আমাদের সার্টোরিয়াস ব্যালেন্স সম্পর্কে এত কিছু নেই, আমাদের হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্সটা নিয়েই মেইনলি ম্যাথটা আসে। তাহলে পল বুঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে দেখো তুমি যেহেতু জিরো বামে অথবা ডানে যেহেতু অবস্থান করতেছে, তাহলে তুমি জিরো থেকে যদি তোমার সর্ব ডানে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি বাম সাইডে টোটাল কয়টা দাগ পাচ্ছ? 100টা দাগ পাচ্ছ। আবার যদি তোমার জিরোটা বামে থাকে, তাহলে তুমি ডান সাইডে কয়টা দাগ পাচ্ছ? টোটালটা হচ্ছে 100টা দাগ পাচ্ছ। দেখি এইখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কি কোশ্চেন আসছিল সেইটা একটু দেখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2020-21 সাল হচ্ছে রাইডার নিয়ে একটা কোশ্চেন আসছিল, আমরা সেটা হচ্ছে সলভ করার চেষ্টা করি। দেখো এখানে বলা হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্স, তাহলে যেহেতু পল বুঙ্গি ব্যালেন্স বলা, তাহলে সেই ক্ষেত্রে আমরা রাইডার ধ্রুবকটা কীভাবে বের করব? তার আগে দেখো পল বুঙ্গি ব্যালেন্সের রাসায়নিক নীতিতে 20 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক কত গ্রাম হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো যেহেতু এটা হচ্ছে একটা পল বুঙ্গি ব্যালেন্স, তাহলে তুমি নিশ্চিতভাবে বুঝতে পারতেছো যে সেটা এর দাগটা জিরোটা হয়তো ডানে অথবা বামে। তাহলে জিরোটা যদি ডাইনে অথবা বামে হয়, তাহলে রাইডার ধ্রুবকটা আমরা কীভাবে বের করি? রাইডার ধ্রুবক ইকস টু 2 গুণ, দেখো তাহলে 2 গুণ রাইডারের ভর কত? 20 মিলিগ্রাম। তোমার মাথায় রাখতে হবে এই 20 মিলিগ্রাম অবশ্যই আমাকে গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে গ্রামে কনভার্ট করলে এই যে 10⁻³ চলে আসলো, ভাগ মোট দাগাঙ্কন কত? দেখো যেহেতু তোমার এটা হচ্ছে একটা পল বুঙ্গি ব্যালেন্স, তাহলে তো অবশ্যই নিচে দাগাঙ্কন কত হবে? অবশ্যই দাগ সংখ্যা হচ্ছে তোমার 100 হবে। তাহলে সেই হিসাবে দেখো আমরা যদি কাটাকাটি করি, তাহলে এখান থেকে আমার যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 4 গুণ 10⁻⁻4। কেন 4? কারণ 10 থেকে জিরোটা যখন উপরের দিকে চলে যাবে, 10টা যখন উপরে চলে যাবে, তখন তো 10⁻⁻1 আসবে। সেই হিসাবে 4 গুণ 10⁻⁻4 আসে। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সব থেকে বেশি যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থটা নিয়ে। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির মনে হয় অনেক বেশি চয়েস, এই জন্য এখান থেকে অনেক বেশি কোশ্চেন হয়। এখন এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যটা কি? তার আগে প্রাইমারি স্ট্যান্ডার্ড সম্পর্কে কিছু কথা বলি। দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে আমরা যে ট্রাইটেশন করি না, এই ট্রাইটেশনে আমরা হচ্ছে জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করি। এখন এই যে জানা দ্রবণটা আমরা ব্যবহার করি, এই জানা দ্রবণটা কিন্তু আমরা এইখানে সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোকেই ব্যবহার করা হয়। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থও ব্যবহার করা হয়, কিন্তু মেইনলি আমরা তোমাদের যে এইচএসসির যে লেভেল, সেখানে হচ্ছে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটাকে ব্যবহার করি। কেন করি জানো? তার কারণটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা হচ্ছে একটা বিশুদ্ধ, ইভেন সে বায়ুর যে উপাদানগুলো আছে সেই উপাদানের সাথে বিক্রিয়া করে না। তাহলে যেহেতু সে বায়ুর উপাদানগুলোর সাথে বিক্রিয়া করে না, তার মানে দীর্ঘদিন পর্যন্ত ওই হচ্ছে তোমার কেমিক্যালটার ঘনমাত্রাটা অপরিবর্তিত থাকে। তারপরে দেখো দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকে, যেহেতু বায়ুর উপাদানগুলোর সাথে বিক্রিয়া করে না। এখন দ্রবণের ঘনমাত্রা যদি অপরিবর্তিত থাকে, তাহলে আমরা যখন ট্রাইটেশন করব, তখন এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা যদি ব্যবহার করি, তাহলে আমরা অনেক দিন আগেই এই হচ্ছে পদার্থটার যে ঘনমাত্রাটা ছিল, পরবর্তীতে আমরা যখন এইটাকে বিশ্লেষণ করব, সেক্ষেত্রেও তো হচ্ছে তার ঘনমাত্রাটা অপরিবর্তিত থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তুমি কিভাবে চিনবা? একটা শর্টকাট ওয়ে আছে, ওইটা হচ্ছে যাদের সামনে সি দেখবা তারা সবাই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সি থাকলেই সে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো যেমন এখানে সি আছে, তাহলে এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। K2Cr2O7, তুমি সিআর হিসাব করবে না, এখানে সি আছে কিনা, হ্যাঁ সি আছে, তাহলে এটাও একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখানে সি আছে মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এখানেও সি আছে মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। শুধু একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে HCl। HCl-এ দেখো সি আছে, সি থাকা সত্ত্বেও এ হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না, HCl-টা হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে HCl-টাকে ব্যতিক্রম ধরে তুমি যাদেরকে সি আছে সকলকে তুমি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবা। তাহলে হচ্ছে তোমার পরীক্ষায় যদি আসে, তাহলে সি দেখেই আমরা ওটাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসাবে দাগাই দিতে পারবো। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে তোমার একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা কেমন ছিল? কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ?
তাহলে তুমি তো জানো যে হচ্ছে একটা ব্যতিক্রম আছে, সি থাকা সত্ত্বেও এই সিএলটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, তাহলে এটা হবে না। এর তো সি নেই, তাহলে এটা হবে না। এরও সি নেই, তাহলে এটা হবে না। তাহলে দেখো এইখানে একটা সি আছে, তার মানে এটা হচ্ছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা হচ্ছে বিভিন্ন ধরনের লবণ শনাক্তকরণ, তারপরে হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে লোহায় ভেজালের পরিমাণ কত, এই ধরনের দেখবা যে কিছু ম্যাথ তোমাদের আছে। তাহলে এই যে ভেজাল আছে কি না, তারপর লবণটা তুমি শনাক্ত করতেছো, এই যে এদেরকে বিশ্লেষণ করতেছো, এই বিশ্লেষণটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে গুণগত বিশ্লেষণ, মানে হচ্ছে তার গুণ দেখে তাকে বিশ্লেষণ করে ফেলা। আরেকটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ, মানে পরিমাণ দেখে সেটা নির্ণয় করে ফেলা, সেটাকে আমরা পরিমাণগত বিশ্লেষণ বলবো। এখন এই যে গুণগত বিশ্লেষণ, এই গুণগত বিশ্লেষণ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে সেমি মাইক্রো, আর একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রোটা হচ্ছে যেখানে বস্তুর পরিমাণ মানে বস্তুর ভরটা 0.5 গ্রাম থেকে 2 গ্রামের মধ্যে থাকবে, আর আয়তনটা থাকবে মানে ওই দ্রবণের আয়তনটা যদি 20 থেকে 30 ml এর মধ্যে হয়, তাহলে সেটাকে আমরা ম্যাক্রো বলতে পারবো। অপরদিকে সেমি মাইক্রোটা হচ্ছে যদি কোনো বস্তুর ভর 0.05 থেকে 0.2 গ্রাম হয় এবং তার আয়তন 2 থেকে 4 মিলিলিটারের মধ্যে থাকে, সেটাকে বলবো সেমি মাইক্রো। আরেকটা আছে, সেটা হচ্ছে মাইক্রো। মাইক্রোটা কি, যদি কোনো কিছুর ভর 0.005 থেকে 0.02 গ্রাম পর্যন্ত হয় এবং তার আয়তন 0.21 থেকে 1 মিলিলিটারের মধ্যে হয়, তাহলে সেইটাকে বলবো হচ্ছে আমরা মাইক্রো বিশ্লেষণ। আমাদের বিভিন্ন ধরনের বিকারক আছে যেগুলো হচ্ছে আমাদের সমাজের জন্য হুমকিস্বরূপ, বা হচ্ছে যেগুলো হচ্ছে আমরা যদি ব্যবহার করি তাহলে হচ্ছে আমাদের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে তার বিকল্প উপাদান হিসাবে আমরা কোনগুলো ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম হচ্ছে একটা বিষাক্ত। এখন এই বিষাক্ত ক্লোরোফর্মের পরিবর্তে হেক্সেন ব্যবহার করতে পারি। অপরদিকে কার্বন টেট্রাক্লোরাইড, এটা হচ্ছে বিষাক্ত, এর পরিবর্তে আমরা হেক্সেন ব্যবহার করতে পারি। তারপর জাইলিনের পরিবর্তে আমরা টলুইন ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে পটাশিয়াম, আমরা পটাশিয়ামের পরিবর্তে ব্যবহার করতে পারি ক্যালসিয়াম। অপরদিকে হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে ব্যবহার করতে পারি থায়োঅ্যাসটিনিমাইড। আর বিউটানল 2 এর পরিবর্তে ব্যবহার করতে পারি হচ্ছে বিউটানল 1, কারণ 2 নাম্বার জিনিস সব কিছু হচ্ছে খারাপ, এই জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে বিউটানল 1। এইখান থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন আসে, যেমন একবার প্রশ্ন আসছিল যে ক্লোরোফর্মের পরিবর্তে আমরা কোনটা ব্যবহার করতে পারি। এখন সঠিক উত্তর তো তোমরা বুঝতেই পারতেছো যে কোনটা হবে। এইভাবে হচ্ছে মেনলি আমাদের প্রশ্ন আসতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আর আমাদের ইউনিভার্সিটি থেকে যতগুলো টপিক থেকে এখনও পর্যন্ত প্রশ্ন আসছে, সেই টপিকগুলো নিয়ে হচ্ছে আমি আলোচনা করছি। তোমরা এই জিনিসগুলো ভালোভাবে জানার চেষ্টা করবা। তাছাড়া হচ্ছে ওই যে বুরেট, পিপেট, তারপরে এই যে বিভিন্ন ধরনের হচ্ছে আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি, এই জিনিসগুলো সম্পর্কেও জানার চেষ্টা করবা। এই জিনিসগুলো থেকেও হচ্ছে আমাদের প্রশ্ন আসতে পারে, যেহেতু আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এখানে আসলে কেমিস্ট্রির ওই বেসিক ব্যাপার সম্পর্কে নিয়ে আলোচনা করার মধ্যে তেমন কোনো কিছু নেই। এই জন্য মেনলি হচ্ছে তোমরা এই বিষয়গুলো ভালো করে দেখবা, আরও বাদবাকি যে টপিকসগুলো আছে সেগুলো দেখবা। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার নতুন কোনো অধ্যায় নিয়ে, ভিডিও নিয়ে। ভালো থাকো সে পর্যন্ত, ধন্যবাদ।